নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের নিবেদন কৃপাময়, লিখেছেন আশাপূর্ণা দেবী। এদের কাকুতি মিনতি আর হাত ধরে ঝুলোঝুলির জ্বালায় সুন্দরবনের সেই ভয়ঙ্কর কাহিনীটাই শুরু করতে হলো আমায়। সেই আমার মাছ ধরতে গিয়ে নৌকো ওলট পালট হয়ে সুন্দরবনের ধারে ছিটকে গিয়ে পড়া, আর পথ হারিয়ে গভীর জঙ্গলে ঢুকে পড়ে নরখাদক মানুষদের হাতে প্রাণ যাওয়ার কাহিনীটা। এতটুকু বাচ্চাদের কাছে এ গল্প আমি কখনো করি না। দরকার কি বাবা, এসব শুনে টুনে যদি রাত্রে স্বপ্ন দেখে আঁতকে ওঠে? উঠতেই পারে, খুবই স্বাভাবিক। কারণ যতই হোক, মানে যতই গল্পখোর হোক, শিশু বই তো নয়। আর শিশুদের স্বপ্নের বিভীষিকা আঁতকে ওঠা থেকে কত কী না ঘটতে পারে। তেমন কিছু ঘটলে ওই বাচ্চাদের মা বাবা যে আমাকে আস্ত রাখবে এ ভরসা রাখি না। কি দরকার বাবা তবে আমার অত রিস্ক নেবার? নইলে গল্পের কিছু অভাব আছে জগতে? ছেলেবেলায় শুনিনি আমরা বেলুমাসি আর ছোট কাকা জগতের সমস্ত ভূত পেতনি ব্রহ্মদত্তী আর মামদভূতেদের গল্প কি বলেননি আমাদের? কিন্তু সেসব গল্প আমি ছোটদের বলি না, বলবো কি করে? ওর প্রতিক্রিয়া তো জানি। শোনবার সময় আমরা, মানে বাড়িতে যে গোটা 5-6 ছেলে ছিলাম, দিব্যি বেলুমাসির কি ছোট কাকার গা ঘেঁষে বসে চোখ গুলি গুলি করে গল্পগুলো গিলতাম। গায়ে কাটা দিলে বা বুক ধড়ফড় করলে কি মাথা ঘুরলেও ছাড়তাম না। ডালমুটকি ঝালমুড়ির নুন লঙ্কা যেমন চোখে জল নিয়েও চেটে চেটে খেতে ইচ্ছে করে, তেমনি গায়ে কাটা নিয়েও শুনতে ইচ্ছে করত। কিন্তু তারপর, মানে সেই রোমহর্ষক ভুতুড়ে গল্প শোনবার পর, তারপর যা হতো, ও বাবা! সন্ধে হতে না হতেই আমাদের কজনের অবস্থা হতো ঠিক পিন্ডি খেজুরের মতো। 5-6 জনে মিলে এমন তালগোল পাকিয়ে ডেলা বেঁধে থাকতাম যে আলাদা করে চিনে বার করা যেত না। দালান পার হয়ে সিঁড়িতে যাচ্ছি তো ওই 6 জনে হাত ধরাধরি করে, সিঁড়িতে উঠছি তো সবাই কাঁধ ধরাধরি করে, আর পিঁড়ি পেতে ভাত খেতে বসেছি তো প্রত্যেকের হাঁটুতে হাঁটু ঠেকিয়ে। আর রাত্রে শুতে যাওয়া, সে তো কেটে ফেললেও মা কি পিসিমা শোবার আগে নয়। এসব তো জানি, আমি সবই জানি। জেনে শুনে কি আমার আদরের বাচ্চা টাচ্চাগুলোকে সেই বিষ খেতে দিতে পারি? তাই গল্পের বইয়ের গল্প থেকে শুরু করেছিলাম, কিন্তু সে গল্প এদের ভালো লাগছে না। গল্প বলো, ভালো গল্প বলো, তোমার নিজের গল্প বলো বলে হাত ধরে ঝুলোঝুলি করছে। তা যে সে তো নয় এরা, যে এদের কথা অবহেলা করি। এরা হচ্ছে আমার ছোড়দের সাক্ষাৎ মামাতো পিসশাশুড়ির ছেলের মেয়েরা আর মেয়ের ছেলেরা। অগত্যাই আমার নিজের গল্প শুরু করতে হলো। এবারে সাল তারিখ দিয়েই শুরু করি। ছোট বলে যেমন তেমন করে সেরে দেওয়া আমার ভালো লাগে না। এই ধরো, যেমন নেমন্তন্ন বাড়িতে ছোটদের খেতে বসিয়ে ভালো ভালো জিনিসগুলো দিতে চায় না। বাড়ির কর্তারা এসে হাঁ হাঁ করে
পরিবেশন ওলাদের হুকুম দেন, কাটলেট ছোটদের পাতে নয়, ছোটদের পাতে নয়, ফ্রাই একখানা, স্রেফ একখানা। ছোট খুঁড়িগুলো কোথায় গেল বাচ্চাদের দই দিতে? মিষ্টি জিজ্ঞেস করে দেবে, ফেলা ছড়া না যায়। কেন বাপু, ছোটদের বুঝি মান সম্মান নেই? চাইতে পারে তারা? একমাত্র পান ছাড়া আর কখনো কিছু তো চেয়ে খাইনি আমি। অবশ্যই এখন কি হয়েছে জানি না, এখন বোধহয় ছোটদের শুধু ছোট না ভেবে মানুষই ভাবা হয়, কিন্তু আমাদের ছেলেবেলায় তা ভাবা হতো না বাপু, এই সত্যি কথা বলছি। আমি কিন্তু মানুষই ভাবি, তাই ওদের কাছে গল্প বললে গুছিয়েই বলি। শুরু করলাম 1939 সালের আগস্ট মাসের এক রাত্রিরে। ছোট্ট একখানা নৌকো নিয়ে বেরিয়ে পড়লাম মাছ ধরতে। পিসশাশুড়ির মেয়ের বড় ছেলে বলে ওঠে, ধ্যাত, রাত্রি আবার কেউ মাছ ধরে নাকি? আমার জ্যাঠামশাই তো দিনের বেলা। আমি বাধা দিয়ে বলি, আহা, সে তো ছিপ দিয়ে মাছ ধরতে, জাল ফেলে মাছ রাত্রিরেই ধরে। ওহ, বলে কাছে ঘেঁষে এলো মেয়ের ছোট ছেলে। নীল কাচের মার্বেলের মতন ঝকঝকে চোখ তুলে মহোৎসাহে বলল, তারপর? ছেলেটার এই কাচের মতন চোখ আর দেবদূতের মতন মুখ দেখতে এত ভালো লাগে আমার, ওকেই সবচেয়ে ভালোবাসতে ইচ্ছে করে। তাই গল্প বলার সময় ওর পিঠেই হাত রাখি। তারপর আমি বলি, রাত যখন বেশ গভীর হয়ে উঠেছে আর গভীর জলের বড় বড় মাছগুলো জলের ওপর উঠে এসেছে চাঁদের আলো খেতে, পিসশাশুড়ির ছেলের বড় মেয়ে বলে ওঠে, আহা, কি কথার ছিরি, চাঁদের আলো আবার খায় মানুষে? গম্ভীর হয়ে বলি, মানুষের কথা বলিনি, বলছি মাছের কথা। আহা, সে একই কথা হলো। মাছ বলে তারা কি আর মানুষ নয়? মাছ যদি মানুষ হয়, আমরাও তাহলে মানুষ খেকো বুনো। বলি, নীল কাচের মার্বেল বলে ওঠে, আহ, কথা বলছিস কেন? শুনবি তো মন দিয়ে। বেশ বাবা, বেশ, শুনছি বাবা, শুনছি। সবাই গুছিয়ে বসে আবার শুরু করি। সেই গভীর রাত, চারিদিকে নীনি অন্ধকার। একলা আমি সেই কালো ঢেউ তোলা জলে জাল ফেলেছি। এমন সময় নতুন মামা আবার ব্যাঘাত পড়ে। জাল বুঝি একলা ফেলে? আমরা তো পুরী গিয়ে দেখেছি দুজন তিনজনে জাল ফেলে। ছেলের বড় মেয়েই বলে এ কথাটি। আমি স্নিগ্ধ হাসি হেসে বলি, ওরে, গভীর জলের মাছ তুলতে হলে একলাই জাল ফেলতে হয়, দুজন চারজন থাকলেই তো কথা। আর কথা কানে গেলেই ওরা ফের গভীর জলে পালায়। নীল মার্বেল আবার ওদের তাড়া দেয়, ফের কথা বলছিস? আবোল তাবোলের এক যে রাজা, থাম না, দাদার মতন করবি বুঝি? না, নতুন মামা, শুনো না ওদের কথা, তাড়াতাড়ি বলো। ওর উৎসাহ চকচকে চোখ দুটোই আমাকে বিগলিত করে ফেলে, তাই আবার ওকে কাছে টানি। টেনে বলি, হ্যাঁ, কি বলছিলাম? এমন সময় প্রকাণ্ড একটা কি যেন জলজন্তু হঠাৎ ডিঙির তলায় মারল এক ধাক্কা। মনে হলো কোনো পাহাড় এসে ধাক্কা মারল। নতুন মামা নীল কাচের মার্বেল আগ্রহে আর উত্তেজনায় ঠিকরে ওঠে। জলহস্তি বুঝি? ওর আগ্রহ দেখে মনে হলো জলহস্তি হলেই ভালো হতো, কিন্তু হবার উপায় নেই। ওটা তিমি মাছ,
কারণ তার পরের বাড়ি যে লেজের ঝাপটা দেবে ও আমায়। জলহস্তির কি লেজ থাকে? থাকে না। তাই কাচের মার্বেলকে একটু মনক্ষুণ্ণ করেই বলতে হয়, না জলহস্তি নয়, তিমি মাছ। তিমি মাছ? ও মা! হাততালি দিয়ে ওঠে আর একজন। তিমি মাছ আমার খুব ভালো লাগে। তারপর কি হলো? তারপর হলো সেই কাণ্ড যার জন্যে আমাকে একেবারে ছিটকে গিয়ে পড়তে হলো সেই সুন্দর বনের গহন অরণ্যের ধারে। কি করে? বলল একজন। আরে বাবা, এটা জানিস না? তিমি কখনো শুধু মাথার ঘা মেরেই থেমে যায় না। তিমিরা ঠিক যা যা করে ও তাই করল। মাথায় ধাক্কা দিয়েই ঘুরে গিয়ে মারল লেজের ঝাপটা। মারল? নীল মার্বেল উৎসাহে নীল বাল্ব হয়ে ওঠে। আমি ওকে কাছে টেনে বলি, মারবে না? যার যা স্বধর্ম সেও তা করবে তো। ডিঙি নৌকোর যা স্বধর্ম সেও তাই করল। ওই ধাক্কায় স্রেফ রবারের বলের মতো লাফিয়ে উল্টে পাল্টে ডিগবাজি খেয়ে আমাকে ছুঁড়ে দিল ডাঙায়, মানে সুন্দরবনে। বাহ, সুন্দরবনের দিকেই বা তুমি মাছ ধরতে গেলে কেন? বলল সেই পাকা মেয়েটা, পিসশাশুড়ির ছেলের বড় মেয়ে। গেলাম কেন সে কথা বুঝিয়ে বলার আগেই কাচের মার্বেল ভীষণ রেগে উঠে। খালি খালি বুঝি দেরি করিয়ে দিবি তোরা? শুনতেই দিবি না? সুন্দরবনের কাছেই কি আর গিয়েছিলেন নতুন মামা? এমনি বাড়ির কাছের গঙ্গাতেই হয়তো জাল ফেলেছিলেন। তিমি মাছটাই তো এই কাণ্ড করল। বাড়ির কাছ থেকে সুন্দরবনে নিয়ে গিয়ে ফেলল। পাকা মেয়েটা অবিশ্বাস করে। কাচের মার্বেল চেঁচিয়ে ওঠে, ফেলবে না? ওদের জোর কত তা জানিস? বিলেতে নিয়ে গিয়েও ফেলতে পারে ওরা। আমি মুখ গম্ভীর করে ওদের দিকে তাকিয়ে বলি, বিলেতের কথা অবশ্য ঠিক জানি না আমি, আমাকে অন্তত ফেলেনি কখনো, কিন্তু সুন্দরবন আমার হাড়ে হাড়ে প্রত্যক্ষ। কিন্তু তোমাদের যদি শুনতে ভালো না লাগে? না না, খুব ভালো লাগছে, বলো বলো। ঐকতান বাদন শুরু হয়ে যায়, বলো বলো, আর থামতে চায় না। হেসে ফেলে থামিয়ে দিয়ে বলি, ওই যে বলছিলাম, হাড়ে হাড়ে ওইটাই আসল কথা। যখন পড়েছিলাম তখন তো আর জ্ঞান গম্যি ছিল না। তারপর যখন সকাল চলে গিয়ে দুপুর হয়েছে, মুখে চোখে আগুনের মতো রোদ এসে পড়েছে, তখন জ্ঞান ফিরল তো। কিন্তু আমি যে পাশ ফিরতেও পারছি না, হাড়গোড় সব চূর্ণ চূর্ণ। ওদের সকলের কণ্ঠ থেকে একযোগে হতাশা আর বেদনা ঝরে পড়ে। আমি আশ্বাস দিয়ে বলি, আহা, সত্যি কি আর গুড়িয়ে ছড়িয়ে পড়েছে? তা নয়, ভেতরে ভেতরে ছাতু হয়ে গেছে আর কি, যেমন পাংখা বরফের বরফ। ও, তোরা বুঝি পাংখা বরফ খাসনি কখনো? তবে আর কি বুঝবি। যাক, ভীষণ ব্যথা গায়ে। সেই নিয়েই গড়াতে গড়াতে একটা গাছের তলায় পৌঁছে ছায়ায় পড়ে রইলাম। তখনও তো জানি না কি ঘটেছে কপালে, কোথায় এসে পড়েছি। তখন ভাবছি একটু উঠে যেতে পারলেই এই জঙ্গলটা থেকে বেরিয়ে লোকালয়ে চলে যাব, আর একটা দোকানে উঠে যত পারবো পেট ভরে খেয়ে নেব। পয়সা সে তো কখনো পকেট থেকে হাওয়া, জলে কি জঙ্গলে, কিন্তু এই যে খাঁটি সোনার সিল আংটিটি, যেটা পৈতের সময় পিসিমা দিয়েছিলেন, এইটা বুকের বল।
দোকানিকে দিলে কি আর যত পারবো খেতে দেবে না? পেটের মধ্যে বুঝলে কি না, তখন একেবারে খাণ্ডব দাহন। বক রাক্ষস আর কুম্ভকর্ণের খাওয়া দাওয়ার ব্যাপারগুলো মোটেই বাড়াবাড়ি মনে হচ্ছে না তখন। এমনকি মনে হচ্ছে তিমি মাছটা যখন আমাকে আছড়ে দিল, তখন যদি এক আধটা জলের তলার ছোটোখাটো মাছও আছড়ে দিত, ওই রোদেই ঝলসে খেয়ে নিতাম। কিন্তু হা অদৃষ্ট, মাছ তো দূরের কথা, একটা মাছিও নেই সেখানে। শুয়ে শুয়ে মনে পড়তে থাকে, এ যাবৎ জীবনে কবে, কোথায়, কখন কি কি খাবার পাতে ফেলে উঠে গেছি। ইস, সে কি কম কম খাওয়ার জন্যেই পিসিমার বকুনি খেয়েছি চিরদিন। শৈশবের সেই ফেলে দেওয়া মাছ, মিষ্টি, দই, পায়েস, লুচি, রুটি, ভাত, খিচুড়ি, মাংস, মালপো, এমনকি বেগুন ভাজা পর্যন্ত যেন অদৃশ্য লোক থেকে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দাঁত বার করে হাসতে থাকে। ভেবে গায়ে কাটা দিয়ে উঠতে থাকে, জিভে গজা পর্যন্ত পাতে ফেলেছি আমি কতদিন। হে ভগবান, কাতর প্রার্থনায় তো তুমি গলে যাও শুনেছি। ধ্রুবকে বনের মধ্যে দেখা দিয়েছিলে, আমি অত কিছু চাইছি না। তোমার দেখা পেয়ে আর কি হবে? শুধু যদি তোমার ওই বৈকুণ্ঠ না কোথা থেকে যেন এক ঠোঙা জিভে গজা ফেলে দিতে। বুঝলি কি না, অনেকক্ষণ আশা করলাম, কিন্তু কোথায় কি। অবশেষে ভগবানের ওপর রেগে টেগে গায়ের ব্যথা নিয়ে গা ঝেড়ে উঠে পড়ে লোকালয়ের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। তখনও জানি না কপালে কি ঘটছে। ওরা আমার কাছে ঘেঁষে আসে। হাঁটছি হাঁটছি, কোথায় লোকালয়, কোথায় বা রাস্তা? আরও বন, নিবিড় বন, ভয়ঙ্কর বন। তারপর হঠাৎ দেখি ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। কিরে বাবা, সন্ধে হয়ে গেল নাকি? তা নয়, জমাট পাহাড়ের মতন, কয়লার খনির মতন, তারকা রাক্ষসীর চুলের মতন গহন গভীর অরণ্যে এসে পড়েছি। সে যে কি অন্ধকার তোমরা ধারণা করতেও পারতে না। নিজের হাত পা দেখতে পাচ্ছি না, মাথাটা ঘাড়ের ওপর আছে কিনা টের পাচ্ছি না। গায়ে হাতে চিমটি কেটে চুল ছিঁড়ে ছিঁড়ে দেখছি, আছি তো। ইস, কাচের মার্বেল শিউরে উঠে একেবারে আমার হাঁটু চেপে ধরে, চিমটি কেটে চুল ছিঁড়ে। তারপর ওর ছোট্ট হাঁটা বড় হয়ে যায়, বড় হয়েই থাকে, আর চোখ দুটি দুয়ানার মার্বেলের সাইজ হয়ে ঠিকরে ওঠে। আরও কাছে টানি তাকে। তারপরের কথা বলবো? ভেবে দেখি বাপু, তোমরা রাত্রে ভয় পাবে না? না না, আমরা তো মার কাছে শুই। তারপর পাগলের মতো ছুটোছুটি করতে থাকি, আর যেদিকে যাই সেদিকেই মোটা গাছের গুঁড়িতে মাথা ঠোকে। আর নেই, চোখে দেখবার নয়, হাত বুলিয়ে বুলিয়ে দেখি, ঠুকে ঠুকে কপালটা আগে আলুর মতো, তারপর কাঁচা পেঁপের মতো, তারপর ডাবের মতো, আর শেষ অবধি প্রকাণ্ড এক বিলিতি কুমড়োর মতো হয়ে উঠল। বিলিতি কুমড়োর মতো? ওরে বাবা, সকলের মুখ হা হয়ে যায়। গেল তো, জ্ঞান গম্যি তো নেই, সেই নিয়েই পাগলের মতো ছুটোছুটি করছি। হঠাৎ দেখি সেই অন্ধকারের গায়ে কোনো এক ফাঁক থেকে দপদপে আগুনের শিখা। দাবানল বুঝি? পাকা মেয়েটা বলে।
আরে বাবা, সে হলে বরং ভালো ছিল। এ আগুন বলবো? ভেবে দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই চেঁচায়, শুধু কাঁচের মার্বেল একটু যেন নিভে আসে, আর প্রায় আমার কোলের ভেতর ঢুকে আসে সে। বলছি, কিন্তু আমার দোষ নেই। এ আগুন মানুষের হাতের মশালের, সেই মশালের আগুনেই তাদের চেহারা দেখতে পেলাম। আবলুস কাঠ দেখেছ তোমরা? দেখনি? যাক, কয়লার চাই দেখেছ তো? ঠিক যেন সেই কয়লার চাই দিয়ে গড়া এক দল দাঁত খিচনো দৈত্য। বললে বিশ্বাস করবে না, প্রত্যেকের মুখে হাতির দাঁতের মতো দুপাশে দুটো খোঁচা খোঁচা ধারালো দাঁত, কপালে সাদা সাদা কিসের যেন মোটা মোটা দাগ আঁকা, গলায় জন্তু জানোয়ারের হাড় গাঁথা মালা, পরনে গাছের ছাল আর ন্যাড়া মাথার ওপর। পাকা মেয়েটা হঠাৎ বলে ওঠে, নাপিত আছে ওদের? নাপিত? আমি তো হতভম্ব। নাপিত মানে? বাহ, মাথা ন্যাড়া করতে নাপিত লাগে না? হো হো করে হেসে উঠি আমি। আরে, এত বুদ্ধি নিয়ে এই কথা বললে তুমি? কেন, সুন্দরবনের কুন্তলোথ পাটিনী লতিকার নাম শোনোনি কখনো? তা হয়তো শোনোনি, কি জানি তোমার মা বাবাও শুনেছেন কি না। আজকাল তো আর এই সব বৃক্ষলতা নিয়ে মাথা ঘামায় না কেউ, সবাই ডাক্তারি ওষুধ ভোজেছে। ওই লতার রস একবার মাথায় মাখলে 3 দিনের মধ্যে মাথার সমস্ত চুল উধাও। জীবনেও আর সে মাথায় চুল গজাবে না। ওরা এবার একটু বিচলিত হলো, জীবনেও চুল গজাবে না? না। কি নাম বললে? নতুন মামা? কুন্তলটিকা পাতিনি নাকি? কি সর্বনাশ! আরে না না, কুন্তলোথ পাটিনী লতিকা। ওরা বিজবিজ করে মুখস্থ করতে থাকে। তুমি বাপু বড্ড বাধা দিচ্ছ, আমি প্রায় ভুলেই যাচ্ছি সব। না না নতুন মামা, বলো, ভেবে ভেবে সব বলো তুমি। দেবদূতের মতো ছেলেটি অধীর আগ্রহে আমার আঙুল টানাটানি করে। ন্যাড়া মাথার ওপর কি? ন্যাড়া মাথার ওপর? আমি বলি, সে যা ব্যাপার তোমরা কল্পনাও করতে পারবে না। মাথায় গাছের পাতা বুঝি? ওরা বলে ওঠে। তবে পাখির পালক? দূর, ন্যাড়া মাথায় পালক গুজবে কোথা? তবে হরিণের শিং? তবে নিশ্চয়, বলতে পারলে না তো? প্রত্যেকের মাথার মাঝখানে ইয়া বড় একটি পা বাঁধা বনমোরগ। অনবরত তারা তাদের হাত দুই করে লম্বা ডানাগুলো ঝটাপট ঝটাপট ঝটাপটাচ্ছে। জ্যান্ত কাচের গুলি দুটি বিস্ময়ে বিস্ফারিত হয়ে ওঠে। জ্যান্ত বলে জ্যান্ত, একেবারে জল জ্যান্ত, উড়ে পালিয়ে যাচ্ছে না। আমি বললাম, বাহ, বললাম না পা বাঁধা। সেই বাঁধন দড়িগুলো যে আবার ওদের কানের সঙ্গে আটকানো। ইস, কি বুদ্ধি! নীল কাচের মার্বেলই সত্যিকার অভিভূত হচ্ছে। বুদ্ধি বলে সেই জ্বলন্ত মশালগুলো আমার মুখের সামনে তুলে ধরে বলল, বাহ, বেড়ে চেহারাটি তো কাঁচা খেতেই লাগবে ভালো। তুমি ওদের ভাষা বুঝলে। পাকা মেয়েটা আবার ফোড়ন কাটে। আমি অবশ্য পাকাকে বোকা বানিয়ে ছাড়ি। সত্যি, এত পাকা, অথচ এটুকু আর জানে না সুন্দরবন বাংলাদেশেরই অন্তর্গত। বললাম, তাই? সুন্দরবন তো বাংলাদেশে,
তাও জানো না? বাংলাদেশের লোকের ভাষা বুঝতে পারবো না? বাহ, ওরা তো বুনো, বনে জঙ্গলে থাকে, মানুষের মাংস খায়। চমৎকার, তোমার যা বুদ্ধি। আমি বলি, মানুষের মাংস খায় বলে মাতৃভাষায় কথা বলবে না? বলবে, নিশ্চয় বলবে। বাঙালির মাংস খাবে, নিশ্চয় খাবে। বাঙালির মাংসের স্বাদ কত ভালো। সেই আমার দেবদূতটি, সত্যি বড় সরল ছেলেটা। শুনে একেবারে কাঁদো কাঁদো। কেন নতুন মামা, স্বাদ কেন ভালো? বাহ, বাঙালিরা কত ভালো ভালো জিনিস খায়। পৃথিবীর আর কোথাও এত সুন্দর, অদ্ভুত সুন্দর আর এত রকম বেরকম রান্না খাওয়া আছে? গোকুল পিঠে, চন্দরপুলি, রসমাধুরী, ছানার পায়েস, 56 রকম সন্দেশ চোখে দেখেছে আর কারা? তবে এসব খেলে গায়ের মাংস তুলতুলে আর সুস্বাদু হবে না? নিজেরা ওই কথাই বলা বলি করে। দেখেছিস, বেটার গা দিয়ে যেন খুশবু বেরোচ্ছে। আমার অসহ্য লাগতে লাগলো। চেঁচিয়ে বলে উঠলাম, যা করবার তাড়াতাড়ি করো, আর ভালো লাগছে না। আমার চেঁচানিতে দলপতিটার কেস ফুর্তি। লাফিয়ে নেচে বিচ্ছিরি একটা চিৎকার করেই প্রচণ্ড এক শীষ দিল, আর সঙ্গে সঙ্গে উফ, সে দৃশ্য ভাবলে এখনো আমার কালঘাম ছুটে যায়। সঙ্গে সঙ্গে যেন বনে আগুন ধরে গেল। কোথা না কোথা থেকে পিলপিল করে দলে দলে ঠিক ওই এক সাজের লোক মশাল হাতে ছুটে এসে আমাকে ঘিরে দাঁত খিচিয়ে খিচিয়ে নাচতে লাগলো। তার সঙ্গে মাথার ওপর সেই ঝটন্ত পটন্ত বনমোরগ, আর মুখে কিম্ভূত কিমাকার গান। তখন আমার যা অবস্থা, কি গাইছিল তা মনে নেই, শুধু মনে আছে খালি খালি বলছিল, হ্যাচাং 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 হে, নাদুস নুদুস খাউস রে, তাধিং তাধিং ধিং তারে। তারপর নীলকাজ প্রায় আমার হাতটা খামচে ধরে, তারপর নতুন মামা। ওর মুখ চোখ ভয়ে পাঙাশ, মাথার চুলগুলো সজারুর কাটার মতো খাড়া, আর গলার স্বর বুঝে আসা, দেখো, আর বলবো না, তুমি বড় ভয় পাচ্ছ। না না, বলো বলো। তারপর কি হলো বলো। সেই বোঝা গলাতেই বলে ও, কিন্তু আমার সঙ্গে একেবারে লেপ্টে বসে। অগত্যাই বলি, তারপর তারা নাচতে নাচতে তাদের মশালগুলো একবার করে আমার গায়ের চামড়ায় বুলিয়ে দিয়ে নাচতে নাচতেই আবার সেই বনের মধ্যে মিলিয়ে গেল। রইল খালি আগের লোকেরা। একজন আমাকে টিপে টিপে বলল, ঝলসেছে মালুম হচ্ছে, অর্থাৎ বুঝতে পারছো কেন ওই মশাল বুলোনো। জ্যান্ত রোস্ট করে নিল আমায়। আমি হাত জোড় করে চেঁচিয়ে বললাম, আমাকে তোমরা তাড়াতাড়ি শেষ করো, আর দগ্ধে মেরো না। ওরা আবার খ্যাখ্যা করে হেসে উঠল। তারপর না, ওরে বাবা, কি করে বলি, এদিকে তোমরাও না শুনে ছাড়বে না। তারপর না, 2-3 জনে মিলে আমাকে জোর করে মাটিতে শুয়ে ফেললো, আর দলপতি কোথা থেকে একটা চিমটে এনে, ওরে বাবা রে! ভয়ে চোখ বুজে আমি সেই দৃশ্য মনে পড়ায়। চিমটে নাকি? ও নতুন মামা, ছেলেটা ভয় পেয়ে খালি আমায় খামচে ধরছে। চিমটে এনে আমার গা থেকে সমস্ত ছাল চড় চড় করে টেনে ছাড়িয়ে নিল বই কি,
এবার দেখলাম যতগুলো চোখ ছিল সবগুলোই গুলি গুলি হয়ে উঠেছে, এমনকি সেই পাকা মেয়েটারও। লাগলো না তোমার? লাগলো? আমি কি তখন আমাতে ছিলাম? অসাড় হয়ে ঠিক যেন সিনেমার ছবি দেখছি। ছালগুলো সব ছাড়িয়ে একটা তাল করে মাটিতে রেখে তাতে কি যেন গুঁড়ো মশলা কি নুন তা জানি না ছড়িয়ে ছড়িয়ে চেখে চেখে খেতে লাগলো সবাই। তুমি নিজের চোখে দেখলে? হঠাৎ নীলগুলি ডু করে কেঁদে উঠল। তোমার ছাল ছাড়িয়ে নিয়ে নুন মশলা দিয়ে খাচ্ছে তুমি দেখলে? ও নতুন মামা, আরে আরে, ব্যস্ত হয়ে উঠি আমি। কান্নার কি আছে? আবার তো ছাল গজিয়েছে আমার। কি করে আবার গজালো? পাকা মেয়েটা রুদ্ধশ্বাসে বলে। গজালো ওদেরই গুণে। আমি বলি ওরা নিজেরা বলা বলি করলো ছালটাই ভারী মজাদার খেতে। ছোড়াকে এক্ষুনি শেষ করে দরকার নেই। ভুরাং, তুই এটাকে মশলা মাখিয়ে রোদে শুকোতে দিয়ে রাখবি, ফের ছাল গজিয়ে যাবে। আহা, কি খাসারে! তারপর তারপর আর জানি না মরে গেলাম কি বেঁচে থাকলাম, তাই বা কে হিসেব রেখেছে। তবে কবে কতদিন পরে জানি না জ্ঞান হতে দেখি সেই জলের ধারে কাটা গাছের ঝোপের ওপর রোদে পড়ে আছি, সর্বাঙ্গে কিসেরে যেন প্রলেপ, ঠিক যেমন পিসিমা নুন মশলা মাখা আমসি রান্নাঘরের চালে তুলে রোদে দিতেন। আমার যে জ্ঞান ফিরেছে সে খবর ওরা পায়নি, তাই নিশ্চিন্ত আছে। আমি আর কোনো দিকে না তাকিয়ে চো চো জলে ঝাঁপ। সাঁতারটা শেখা ছিল, ডুবলাম না। 7 দিন 17 রাত্রির সাঁতরে উঠলাম এসে এই আহেরি টোলার ঘাটে। তবে না তো কি? তারপর জীবনে আর কখনো মাছ ধরতে যাইনি, বাড়িতে কোনো চিমটে রাখতে দিইনি, আর পিসিমাকে আচার রোতে দিতে দিইনি। চিমটে আর আমসি দেখলেই উফ, কপালের ঘাম মুছতে থাকি আমি। কান্না থামিয়ে ছেলেটা আমার গায়ের ছাল টিপে টিপে বলে, এসব নতুন ছাল? বিলকুল। যাক, এবার নাইতে যাওয়া যাক, বেলা হয়ে গেছে। তোমরা তো দিব্যি পেট ভরিয়ে বসে আছো। নাইতে গেলাম, কিন্তু চিরকালের জন্যে কেন গেলাম না? কেন আবার ফিরে এলাম শুধু এ ঘরে তোয়ালেটা ছিল বলে। কিন্তু না, ঘরে আমি আসিনি, শুধু দরজার বাইরে পর্যন্ত এসেছিলাম। তারপরই সেই প্রচণ্ড ধাক্কা। না, কপালে নয়, যাতে কপালটা আলু থেকে বিলিতি কুমড়ো হয়ে উঠতে পারে। ধাক্কা খেলাম প্রাণে। শুনতে পেলাম পাকা মেয়েটা বলছে, উহ, যাই হোক, ভাগ্যিস সাঁতার জানতো নতুন মামা, তাই না? তার কথা থামিয়ে দেবদূতের হিহি হাসি ঝনঝনিয়ে উঠল। তুই বুঝি ওই সব বিশ্বাস করেছিস? ও তো স্রেফ গুল। গুল না তো কি, এতক্ষণ ধরে স্রেফ গুল মারল নতুন মামা। চোখে অন্ধকার দেখেও তখনও পর্যন্ত দাঁড়িয়েছিলাম। পরের 2 লাইন শুনে আর পারলাম না, ট্রেনে দৌড় দিয়ে সোজা চলে এলাম হাওড়া স্টেশনে। ছোটদির বাড়ি থেকে নিজেদের বাড়ি, আহিরি টোলা থেকে উত্তরপাড়া। শেষ 2 লাইন, উফ, ভাবলে সারা গায়ের ছাল ছাড়ানোর চাইতেও যন্ত্রণা হয়। পাকা মেয়েটা বলল, আহা, বড্ড যে চাল মারছিস এখন, তখন তো ভয়ে কেঁদেই ফেললি। দেবদূত বলল, দূর, ও তো বানিয়ে। নতুন মামা এত কষ্ট করে এত সব বানালো,
আমরা একটু বানিয়ে বানিয়ে বিশ্বাসও করব না, ভয়ও পাবো না।